দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ে সাপ্তাহিক আয়োজন এসপি হসপিটাল নিবেদিত সরাসরি ডাক্তার এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে পুরো আয়োজন জুড়ে রয়েছে আমি জানাতুন নাইমা। দর্শক, আমরা যে কোনো বয়সের মানুষই যে কোনো সময় নানা ধরনের ব্যথার সমস্যা আক্রান্ত হতে পারি। এই ব্যথার সমস্যার সমাধান কী এবং চিকিৎসাই বা কী ধরনের তা নিয়ে আজ আমরা বিস্তারিত কথা বলবো। এবং এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলার জন্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন একজন স্বনামধন্য অতিথি। আমাদের সাথে আজ রয়েছেন ডক্টর এস চক্রবর্তী। তিনি বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট এসপি হসপিটাল, সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। দর্শক, আপনারা চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন স্ক্রিনে দেখাও নম্বরে ফোন করে। আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন আমরা আমাদের মূল আয়োজনে চলে যাই। স্যার, আপনাকে স্বাগত। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। স্যার, যেহেতু আপনাকে পেয়েছি অনেক কিছু জানবো, একটু জানতে চাই ফার্স্টে কোমর ব্যথা নিয়ে, কারণ এই কোমর ব্যথায় আমরা সবাই আসলে ভুগছি ছোট থেকে বড়। তো কোমর ব্যথায় দেখা যায় অনেকে অপারেশনও করে, বাট সেই ব্যথাটা একদমই ঠিক হয় না, এটার কারণটা কি? ধন্যবাদ। আসলে কোমর ব্যথা কেন হচ্ছে সেটাই আসলে কোমর ব্যথার রোগীরা জানে না, যে কারণে কোমর ব্যথা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখবেন যে অনেক রোগী আছে, কেউ বলছে অপারেশন করতে, কেউ বলছে অপারেশন লাগবে না, কেউ বলছে ওষুধ খান ভালো হচ্ছে না, কেউ বলছে থেরাপি করেন তবু ভালো হচ্ছে, মানে হতাশ। কোমর ব্যথার রোগীরা যাবে কোথায়? আসলে বলে অল দ্য ব্যাক পেন পেশেন্টস আর মেডিকেল অরফ্যান, এতিমের মতো বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আসলে কোমর ব্যথার মূল দুটো কারণ, একটা হচ্ছে মেকানিক্যাল, একটা প্যাথোলজিক্যাল। তো কী কারণে ব্যথাটা হচ্ছে এটা ফার্স্টলি জানতে হবে। প্রত্যেকটা কোমর ব্যথার রোগীকে জানতে হবে যে কী কারণে আমার ব্যথাটা হচ্ছে। যেমন যদি কারোর বুকে ব্যথা হয় তাহলে সে কিন্তু জানার চেষ্টা করে যে বুকে ব্যথাটা কেন হচ্ছে, এটা হার্টের ব্যথা, না গ্যাস্ট্রিকের ব্যথা, না গলব্লাডারের পাথরের ব্যথা, না অন্য কোনো ব্যথা। ব্যথা কিন্তু একটাই, কিন্তু প্রবলেম কিন্তু অনেকগুলো থেকে হতে পারে। তো যে কারণে আসলে কোমর ব্যথা, ব্যথা তো একটাই, কিন্তু অনেকগুলো কারণে ব্যথা হতে পারে। মেকানিক্যাল হতে পারে, প্যাথোলজি হতে পারে। প্যাথোলজি টিউমার, টিবি, ক্যান্সার থেকেও কোমর ব্যথা হতে পারে। কোমর স্পাইনাল কর্ডের মধ্যে টিউমার হতে পারে, টিবি হতে পারে, ক্যান্সার হতে পারে, সেখান থেকে ব্যথা হতে পারে। তাহলে ব্যথা ওষুধ খাচ্ছে। তো যে কারণে আসলে কোমর ব্যথা ভালো না হওয়ার একটাই কারণ যে কোমর ব্যথা রোগীরা নিজেই জানে না কী কারণে ব্যথা হচ্ছে। এই জানাটা খুব জরুরি, যেটা মেকানিক্যাল ব্যাক পেন না প্যাথোলজিক্যাল ব্যাক পেন। ওকে, সো ফার্স্টে আগে জানতে হবে যে কী ধরনের ব্যথা হচ্ছে। সো সেটা জানার জন্য স্যার অবশ্যই একজন চিকিৎসকের কাছে আসতে হবে। এবং কী ধরনের আসলে টেস্ট আপনারা করে থাকেন এটা নির্ণয় অ্যাকচুয়ালি করার কোমর জন্য? ব্যথা রোগীদের জন্য আমরা বলি ফার্স্ট চয়েস অফ ট্রিটমেন্ট, যে মানুষের কোনো সমস্যা হলে প্রথম কার কাছে যাবে। যেমন আমরা জানি কি, গাইনির সমস্যা হলে একজন গাইনি ডাক্তারের কাছে যায়, চোখের সমস্যা হলে চোখের ডাক্তারের কাছে যায়, দাঁতের সমস্যা হলে দাঁতের ডাক্তারের কাছে যায়। ঠিক ব্যথার জন্য কার কাছে যাবে? অ্যাকচুয়ালি এখন বর্তমানে ভবিষ্যতে বর্তমানের যুগে দেখা যায় যে দেশে বিদেশে যেখানেই বলেন, ব্যথার জন্য একটা জনপ্রিয় চিকিৎসার নাম হচ্ছে ফিজিওথেরাপি। ব্যথা হলে মানুষের ফিজিওথেরাপি, তাহলে ব্যথা হলে প্রথমেই যে ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে যেতে হবে। একজন ফিজিওথেরাপির চিকিৎসক কিন্তু প্রথমে আইডেন্টিফাই করতে পারবে যে কী কারণে ব্যথাটা হচ্ছে। যে কারণে আমাদের কাছে রুগী আসলে প্রথমে আমরা আইডেন্টিফাই করি তার কন্ডিশনটা কি। আমরা অনেক রুগীরই পাচ্ছি যেটা পিএলআইডি, যে একটা এমআরআই করতে হয়। আমাদের এসপি হসপিটালে যে এমআরআই আছে, আমরা প্রথমে একটা এমআরআই করে আমরা দেখে নিচ্ছি যে রোগীর রোগটা কোথায় আছে, যেটা ডিজিটাল এমআরআই আমরা নিয়ে এসেছি। এই ডিজিটাল এমআরআইয়ের মাধ্যমে পেশেন্ট নিজে চোখে দেখতে পাচ্ছে, কম্পিউটারের মাধ্যমে, যে তার আসলে কোমরের প্রবলেমটা কোথায়। সে নিজে দেখতে পাচ্ছে যে মেকানিক্যাল সমস্যা না প্যাথোলজি। অনেক রোগীরা আমরা কিন্তু টিউমার পাচ্ছি, ক্যান্সার পাচ্ছি, বাট সেটা রেয়ার। কিন্তু পিএলআইডি রোগীর সংখ্যা সব থেকে বেশি, যে ডিসপ্রোলাপসের নার্ভের উপর চাপ দিচ্ছে। সো আমরা এমআরআই করে প্রথমে আইডেন্টিফাই করছি আসলে কোমরের সমস্যাটা আপনি কোথায়। খুব আসলে চমৎকার করে স্যার বললেন যে ব্যথার সমস্যার জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি হচ্ছে ফিজিওথেরাপি। এবং যতটুকু আমরা বুঝি যে ফিজিওথেরাপি কিন্তু আমাদের ফিজিক্যাল ফিটনেসের জন্য খুব ইম্পর্টেন্ট। একটু ফিজিক্যাল ফিটনেসের সাথে ফিজিওথেরাপি রিলেশনটা একটু জানতে চাই। অবশ্যই, যেমন দেখেন ক্রিকেট টিমে কিন্তু ফিজিওথেরাপিস্ট লাগে কেন? ফিটনেসের জন্য। ফিটনেস ছাড়া কেউ কিন্তু খেলা পারফরমেন্স ভালো করতে পারে না। ঠিক তাই আমরা সারাদিন যা করছি সব কিছু কিন্তু গেম। আমরা রান্না করছি, এটাও একটা গেম, এটা একটা শিল্প বলতে পারেন, একটা গেম বলতে পারেন। আমরা চাকরি করছি, ওখানেও কিন্তু একটা শিল্প বা গেম বলতে পারেন। তেমনি ক্রিকেট খেলা একটা গেম বা শিল্প। তো প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে সার্ভ করতে গেলে তার একটা ফিটনেস লাগে, ডেকোরেশন লাগে। তো একটা জিনিস আপনি খাবার সার্ভ করতে গেলে সুন্দর করে ডিজাইন করে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে সার্ভ করতে। ঠিক তাই একজন মানুষ যদি কাজ করতে চায় তাহলে তাকেও কিন্তু সুন্দর করে সাজানো গোজানোর দরকার, যেটা ফিটনেস। ফিটনেস ছাড়া কেউ কোনো কাজ করতে পারে না। দেখবেন একটা চাকরির একটা প্রবিধানে, চাকরি কিন্তু রুলস আছে। প্রত্যেকটা চাকরির প্রথম শর্ত হচ্ছে ফিটনেস। ফিটনেস ছাড়া পৃথিবীর কোনো চাকরিতে কিন্তু জয়েন করা সম্ভব না। কারণ যার ফিটনেস নাই সে কখনোই চাকরিতে জয়েন করতে পারবেন না। এই কথাটা কিন্তু একদম স্পষ্ট, সবাই জানে। কিন্তু আদৌ কি তাদের ফিটনেস আছে কিনা? এখন ফিটনেসটা দুই টাইমের। একটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, আপনি কাজ করবেন কিন্তু ফিজিক্যালি ফিটনেস নাই, তাহলে তো আপনি কাজ করতে পারবেন না। একটা মেডিকেল ফিটনেস, যে আপনার অন্যান্য কোনো আদার্স কোনো ইন্টারনাল কোনো প্রবলেম আছে কিনা। সো ফিজিক্যাল ফিটনেসটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি এমনি শারীরিকভাবে অন্যভাবে সব দিক থেকে সুস্থ আছেন, কিন্তু ফিজিক্যালি আপনি আনফিট।
তাহলে তো কাজে সার্ভ করতে পারবেন না। কাজ করতে গেলে আপনি দুর্বল হয়ে যাবেন, অসুস্থ হয়ে পড়বেন। সো যে কারণে আসলে ফিজিক্যাল ফিটনেসের সাথে প্রত্যেকটা কাজের রিলেশনশিপ। এবং এক্ষেত্রে স্যার প্রেগনেন্ট মায়েরা যারা রয়েছেন তাদের জন্য তো ফিজিক্যাল ফিটনেস এবং ফিজিওথেরাপি খুব গুরুত্বপূর্ণ। এটা হয়তো বা অনেকেই জানে না যে প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু। একটু জানতে চাই যে আপনারা কি ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকেন? আমরা তো প্রেগনেন্সিতে আমরা বলি প্রথমেই ফিজিওথেরাপি দিয়ে ফিটনেস নেওয়া উচিত প্রত্যেকটা মাকে। যে যদি কোনো মা মনে করে যে এটা তো প্রিপারেশন নিতে হয় যে আমি একটা বাচ্চা চাইল্ড ক্যারি করতে চাই, প্রথমে কিন্তু তারা ডিমান্ড তৈরি করে যে না আমার একটা দরকার, একটা বেবি নিতে হবে। হঠাৎ করেই কিন্তু কেউ বাচ্চা নেয় না, রেয়ার কেস। বাট যদি বাচ্চা নিতে চায় তাহলে প্রথমে কিন্তু তার ফিটনেসেরটা দরকার। যেমন আমরা যদি ধান চাষ করতে চাই, জমি চাষ করতে চাই, প্রথমে কিন্তু সেই জমিটাকে আগে সেটেল করতে হয়। আর হঠাৎ করে আগাছা তৈরি হতে পারে, সেটা কিন্তু ডিফারেন্ট থিং। বাট যদি আমি ভালো চাষ করতে চাই, ভালো ফসল ফলাতে চাই, তাহলে মাটিতে যেমন সুন্দর করে ডিজাইন করতে হয়, সুন্দর করে সেটিং করতে হয়, তাকে চাষ করতে হয়, তার আগে তাকে প্রিপারেশন নিতে হয়, তার উর্বর শক্তি বাড়াতে হয়। ঠিক তাই একটা মা যখন বাচ্চা নেবে তখন তার ফিটনেসটা দরকার। এবং ফিজিওথেরাপি কিন্তু গাইনি ফিজিওথেরাপিতে খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা গাইনিতেই কিন্তু মানে প্রবলেম স্যার, আমরা ফিজিওথেরাপির আরো ভূমিকা বিস্তারিত আছে। শুনবো। আমাদের একজন দর্শক রয়েছেন ফোনে। দর্শক কে বলছেন? আপনার নাম বয়স বলে প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে বর্ষা, আমার বয়স হচ্ছে 15। ওকে। আমার 3 মাস যাবত হঠাৎ করে প্রচন্ড মাজা ব্যথা, আমি কিছু করতেও পারতেছি না। আমি প্রচুর মাজা ব্যথা, আমি কি করবো এখন? আমি কোনো চিকিৎসা করাইনি এখনো। জি, ধন্যবাদ। আমরা উত্তরটা দিই। দেখেন, 15 বছর বয়সে কোমর ব্যথা এটা কিন্তু ভাবাই যায় না। আমাদের সময় কল্পনাও করতে পারে 15 বছর ব্যথা হবে কেন, একমাত্র অ্যাক্সিডেন্ট ছাড়া। সে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট করে নাই, কারণ সেই স্ত্রীতে বলে নাই। কারণ অ্যাক্সিডেন্ট করলে অবশ্যই বলতো আমি পড়ে গিয়েছিলাম বা অ্যাক্সিডেন্ট করে, তো ব্যথা হচ্ছে, তার মানে কি ফিটনেস নাই অথবা প্যাথোলজি, দুইটার যে কোনো একটা। হয় তার আনফিট, যেটা আমরা বলি মেকানিক্যাল প্রবলেম, ডিসপ্রলাপস হচ্ছে, অথবা কোনো প্যাথোলজি হতে পারতো। 15 বছর কোমর ব্যথা এটা কিন্তু একটা থ্রেটিং। সো ফার্স্ট কাজ কি, আগে আইডেন্টিফাই করা। সে 3 মাস ধরে ব্যথা পাচ্ছে, কোনো মানে কোনো চিকিৎসা করে নাই। প্রথমে চিকিৎসার আগে হচ্ছে জানতে হবে কেন ব্যথাটা হচ্ছে। কারণ এই বয়সে কোমর ব্যথা হওয়ার কথা না, তাহলে কোনো প্যাথোলজি থাকতে পারছো। একটা এমআরআই বাধ্যতামূলক, একটা এমআরআই করে দেন ফিজিওথেরাপি করলে ভালো হয়ে যাবে। এখানে পেইন কিলার খাওয়া যাবে না, বয়স কম। তাহলে বয়স কমের কারণে পেইন কিলার দেওয়া যাবে না, প্রয়োজন নাই। 2 নম্বর হচ্ছে আগে আইডেন্টিফাই করতে হবে কি কারণে ব্যথা হচ্ছে, দেন ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে সুস্থ করতে হবে, যদি কোনো প্যাথোলজি না থাকে। আর প্যাথোলজি থাকলে তো সেটা ট্রিটমেন্ট করতেই হবে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখে একটা এমআরআই করে ফিজিওথেরাপি চিকিৎসা দেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। ধন্যবাদ তো আপনাকে। সঠিক আইডেন্টিফাই করাটা খুব জরুরি। স্যার, একটু জানতে চাই হাঁটু ব্যথা নিয়ে, যে প্লেয়ারদের অনেক সময় হাঁটুর সমস্যা হয়ে যায় বা লিগামেন্ট ইনজুরি হয়, সেক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু? অ্যাকচুয়ালি হাঁটু ব্যথা, হাঁটুকে কন্ট্রোল করে কে? হাঁটুকে কে যত্ন করে? হাঁটু যত্ন করতে গেলে মাসেল, সারাউন্ডিং মাসেলস। হাঁটুকে চালানোর জন্য লিগামেন্টের কোনো কাজ না। লিগামেন্টটা স্ট্যাবিলিটি করে রাখে, বাট লিগামেন্ট কখন ইনজুরি হয়? যখন মাসেল দুর্বল হয়। সো হাঁটুকে ভালো রাখতে গেলে, লিগামেন্ট ইনজুরি থেকে প্রিভেনশন করতে গেলে মাসেলকে স্ট্রং করে রাখতে হবে। আর যদি আপনার লিগামেন্ট ইনজুরি হয়ে যায়, তাহলে ধরে নেবেন যে আপনার মাসেল দুর্বল আছে। আপনি খেলতে গিয়ে আপনার হাঁটুতে লিগামেন্ট ইনজুরি হলো, তার মানে আপনার মাসেল দুর্বল ছিল, ফিটনেস ছিল না, যে কারণে লিগামেন্ট ছেড়ে গিয়েছে। সো মাসেলকে স্ট্রং করতে হবে। আর লিগামেন্টের ট্রিটমেন্ট ফিজিওথেরাপির বিকল্প নয়। আপনি সার্জারিতে গেলেও ফিজিওথেরাপি মাস্ট। সো আমরা বলি যে সবসময় লিগামেন্টের সার্জারির প্রয়োজন নাই, রেয়ার ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, বাট ফিজিওথেরাপি সব জায়গায় প্রয়োজন আছে। সো লিগামেন্টের ব্যথা হচ্ছে, হাঁটু ব্যথা হচ্ছে, লিগামেন্ট ইনজুরি আছে, পার্সিয়াল ইনজুরি আছে, হোয়াট এভার, ফিজিওথেরাপি ইজ দ্য ফার্স্ট চয়েস অফ ট্রিটমেন্ট। ফিজিওথেরাপির চিকিৎসা দেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার, অনেক সময় দেখা যায় হাঁটু ব্যথা থেকে কোমর ব্যথার একটা কানেকশন হয়, কোমর ব্যথা থেকে ঘাড়ের ব্যথার একটা কানেকশন হয়। এই কানেকশনটা আসলে আমরা কিভাবে বুঝবো? অ্যাকচুয়ালি যে লং টাইম যদি কারো হাঁটু ব্যথা আক্রান্ত থাকে, তাহলে বুঝতে হবে তার কোমরে কোনো প্রবলেম আছে, যেটা মেডিকেল রিসার্চ বলছে যে লং টাইম ব্যাক পেন, বাইল্যাটারাল বোথ নি জয়েন্ট পেনের কারণ। হ্যাঁ, অনেকে বলবে আমার কোমরে কোনো ব্যথা ছিল না, বাট 2 হাঁটুতে ব্যথা, এটা আরও ডেঞ্জারাস। কারণ যদি আমার স্পাইনাল কর্ডে কোনো প্যাথোলজি থাকে, যেমন স্পাইনাল কর্ডে টিউমার আছে, তো টিউমার থাকলে সাধারণত ব্যথা বোঝা যায় না, কারণ টিউমারটা স্পাইনাল কর্ডের ভিতরে বড় হতে থাকে, রোগী কোনো পেইন সেন্সেশন পায় না, আস্তে আস্তে উইকনেস ডেভেলপ করে। সো ফলে বডির ওজন আঘাত করে হাঁটু কার্টিলেজ ড্যামেজ করে ফেলে, এবং রোগীরা তো হাঁটু ব্যথা নিয়ে কষ্ট পায়। সো ডক্টরের কাছে হাঁটু ব্যথার কথাই বলে, হাঁটু ব্যথার চিকিৎসায় চলে। অনেকে দিনের পর দিন ইঞ্জেকশন দিতে থাকে, ফিজিওথেরাপি দিতে থাকে, কিন্তু কোনো রেজাল্ট আসে না, কারণ তার প্রবলেম কিন্তু স্পাইনাল কর্ডে, কোমরে। সো আমাদের কাছে অনেক রোগী এরকম আসে, যেটা আসলে তাদের মিস ইনফরমেশন নিয়ে পঙ্গু হয়ে যায়, হুইল চেয়ার পর্যন্ত বসে আসছে। সো যে কারণে আমরা বলি হাঁটুতে যদি লং টাইম ব্যথা ফিল করেন, অবশ্যই মেরুদণ্ডটা চেক করবেন, কারণ সেখানে প্যাথোলজি মানে ডিসপ্রলাপস, মেকানিক্যাল প্রবলেম অথবা প্যাথোলজি থাকতে পারে, কারণ টিউমার, টিবি, ক্যান্সারের মতো ভয়ঙ্কর জিনিসও থাকতে পারে। ওকে স্যার, আমাদের আরো একজন দর্শক রয়েছেন ফোনে। দর্শক কে বলছেন? আপনার নাম বলে প্রশ্ন করুন। দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন।
হ্যালো, দর্শক শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো, জি। আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনার প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আ- আপনার আমি টিভির মোহাম্মদ ভলিউমটা বন্ধ ইমরান করে খান নিন। বলছি। আমার আজ বিগত 6 মাস হাঁটুর মালা প্রচন্ড ব্যথা এবং এটা নিয়ে আমি মুভমেন্ট করতে পারছি না। আপনার টিভির ভলিউমটা বন্ধ করে কথা বলুন। জি দর্শক, আমরা বুঝতে পেরেছি। জি, এটা আমি অনেকদিন যাবত ভুগতেছি। হ্যাঁ। এখন আমার করণীয় কি? আপনার কোমরে কোনো ব্যথা আছে? কোমরে ব্যথা নিতে জি, কতদিন যাবত হাঁটু ব্যথা বললেন? আমার হাঁটুর মালাতে কত বছর ধরে ব্যথা? কত বছর? অনেক ক্ষেত্রে আমি হাঁটলে জি ধন্যবাদ, আমরা উত্তর দিই। দেখেন অনেকদিন হাঁটুতে কষ্ট পাচ্ছে, মালাইতে ব্যথা বলছে এবং কি করবেন। অ্যাকচুয়ালি হাঁটুতে ব্যথা হলে যে আমরা প্রথমে বলি যে হাঁটুতে কোনো প্রবলেম আছে এগুলো আইডেন্টিফাই করেন, একটা এক্সরে করলে দেখা যেতে পারে। যদি হাঁটুতে কোনো সমস্যা না থাকে, যেমন টিউমার, টিবি, ক্যান্সারে যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে হাঁটু ব্যথা হওয়ার মূল কারণ হচ্ছে পায়ের শক্তি কমে যাচ্ছে এবং সেটা কোমরের কারণে হয়ে থাকে। তো কোমরে যদি সমস্যা থাকে হাঁটু ব্যথা হবে। বারবার আমরা বলি হাঁটু ব্যথা হলে কোমরকে অবশ্যই আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোমরে কী প্রবলেম আছে, দেন ফিজিওথেরাপি মূল ট্রিটমেন্ট। দর্শক আমি আপনি সার্চ করে যে আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখেন, ফিজিওথেরাপি চিকিৎসা ইনশাআল্লাহ আপনার হাঁটু ব্যথা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। ওকে স্যার, এই যে আমাদের বারবার বলা হচ্ছে যে আমরা টেস্ট করব, তো এমআরআই করতে বলা হচ্ছে, এসপি হসপিটালে কি এমআরআই করার কোনো সুযোগ রয়েছে কিনা? যে অনেকে আছে এমআরআই নাম শুনলেই ভয় পায় যে কোনো বন্ধ মেশিনের ভিতরে ঢুকিয়ে দিবে কিনা। অ্যাকচুয়ালি এই ভয়ের কারণে আমরা এসপি হসপিটালে ওপেন এমআরআই মেশিন নিয়ে এসেছি জাপান থেকে। জাপানে হিটাসি কোম্পানির মেশিন, খুবই চমৎকার মেশিন এবং ডিজিটালাইজড, যে আপনি এমআরআই করার সঙ্গে সঙ্গে আপনি কম্পিউটার দেখতে পাচ্ছেন আপনার প্রবলেমটা কোথায় এবং সঙ্গে সঙ্গে রিপোর্টটা বের হয়ে আসছে। সো যেটা আমরা এসপি হসপিটালে নিয়ে এসেছি এবং এটাতে কোনো ভয়ের কিছু নাই। বডিতে কোনো মেটাল থাকলেও আমাদের ওপেন এমআরআইতে এমআরআই করা সম্ভব। বাহ, এগুলো চমৎকার একটা সুবিধা। স্যার একটু জানতে চাই ঘাড় ব্যথা নিয়ে, যে বিভিন্ন কারণে এখন আমাদের ঘাড় ব্যথার সমস্যাটা খুব দেখা যাচ্ছে, তো ঘাড় ব্যথার সাথে আসলে ফিজিওথেরাপি কি কোনো উপকার করতে পারে কিনা? অবশ্যই ঘাড় ব্যথার 99% ঘাড় ব্যথা রোগীদের একমাত্র সলিউশন ফিজিওথেরাপি, যেখানে ফিজিওথেরাপি ছাড়া ভালো হচ্ছে না। ঘাড় ব্যথা রোগীরা দেখেন দিনের পর দিন ওষুধ খেয়ে খেয়ে কি করছে, আরো ব্যথা বাড়াচ্ছে। যে পেন কিলার কি করছে, পেন কিলার পেনকে বাড়ায়, সারায় না। পেইন কিলার কখনোই পেইনকে রিমুভ করতে পারে না, কারণ পেইনের পেছনে একটা কারণ থাকে। সেই কারণটা হচ্ছে কি, সেটা আইডেন্টিফাই করে ট্রিটমেন্ট করতে হবে। আর ঘাড় ব্যথা, কোমর ব্যথা মূল কারণ হচ্ছে মেকানিক্যাল সমস্যায় আক্রান্ত 99% রোগী। তো এই যে 99% রোগী ঘাড় ব্যথা যে মেকানিক্যাল পেইনে আক্রান্ত, এই মেকানিক্যাল পেইন মানে ফিজিওথেরাপি। যেখানে মেকানিক্যাল পেইন সেখানে ফিজিওথেরাপি। সো মেকানিক্যাল পেইনের রোগীদের জন্য ফিজিওথেরাপির বিকল্প কোনো রাস্তা নেই। তো যত রোগী ঘাড় ব্যথা, কোমর ব্যথা আক্রান্ত হোক, তাদের ফিজিওথেরাপি লাগবেই। সো ওষুধে তাদের সমাধান করবে না, যত ওষুধ খাবে তত খারাপের দিকে যেতে থাকবে। ওকে, সো স্যার ফিজিওথেরাপি নিয়ে যে ঘাড় ব্যথাটা ভালো হয়ে যাবে, আবারও কি সেটা রিকারেন্ট হওয়ার চান্সেস আছে কিনা আমরা শুনবো, কিন্তু একজন দর্শক রয়েছে ফোনে। দর্শক কে বলছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ ফয়জুর রহমান, বয়স 35। জি, সমস্যা বলুন। জি, আমার আজকে 2 বছর যাবত প্রায় হাত পা ঝিনঝিন করে আচ্ছা, প্রথম সমস্যা হয়েছিল, জ্বর হয়েছিল। জ্বর হওয়ার পরবর্তীতে অ্যান্টিবায়োটিক দিছিল। অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে জ্বর কমে না, তারপরে স্টেরয়েড দেওয়া হয়েছিল প্রায় 1 মাস ভর্তি ছিলাম। জি, পরবর্তীতে শরীর টরীর ফুলে গেছিল আর কি। ফুলার পরবর্তীতে স্টেরয়েড দেওয়ার পরবর্তীতে ফুলা কমছে, কিন্তু ওর পরিবর্তে হাত পা ঝিনঝিন হয়েছে, জি। কিন্তু এটা ক্লিয়ার হচ্ছে না। এখন 100-র মধ্যে আমি 60% ভালো আছি, জি। কিন্তু কমে বাইরে পুরোপুরি ঝিনঝিনটা কমতেছে। জি, জি, সব ধন্যবাদ। পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, কিন্তু সবগুলোই নরমাল রিপোর্ট এমআরআই করা হয়েছে। জি, বুঝতে পেরেছি দর্শক, ধন্যবাদ। দেখেন যে কোনো রোগের পেছনে কিন্তু ফিজিওথেরাপিটা লাগে রিহ্যাবিলিটেশনের জন্য। সে যেমন ক্রিটিক্যাল একটা প্রবলেম থেকে সে বেঁচে আসছে, সো মেডিসিনে তার জীবন বাঁচিয়েছে, এখন ফিজিওথেরাপি তাকে সচল করতে হবে। এই যে ঝিঝি করছে মানে কি নার্ভের উপরে প্রেশার পড়ছে। এমআরআইতে বলছে ধরা পড়ছে না, এমআরআইতে আছে বাট ধরা পড়ছে না কেন? কারণ ক্রিটিক্যাল কন্ডিশন নয়, ছোটো ছোটো সমস্যা ধরা পড়ে কম এবং অনেকে বুঝে না। এমআরআইতে ধরা পড়ছে তার আসলে ছোটো ছোটো বালজিং আছে যেটা নার্ভে চাপ দেয়। ঝিঝি মানে নার্ভের সমস্যা এবং এখানে ফিজিওথেরাপি একমাত্র সলিউশন। ফিজিওথেরাপিতে তাকে আবার স্বাভাবিক জীবনে ফেরত আনা সম্ভব। দর্শক আমি আপনাকে সাজেস্ট করবো অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ থেকে ফিজিওথেরাপি চিকিৎসা করুন। ফিজিওথেরাপির মাধ্যমে এটা সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। ধন্যবাদ আপনাকে।
স্যার ফ্রোজেন শোল্ডার নিয়ে একটু জানতে চাই যে এখন ফ্রোজেন শোল্ডারের সমস্যাটা খুব দেখা যাচ্ছে, এটার কারণটা আসলে দেখেন কি? ফ্রোজেন শোল্ডার মানে শোল্ডার জয়েন্টে ব্যথা আস্তে 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 সেটা অ্যাডিশন হয়ে যাচ্ছে, জমে যাচ্ছে। তো জমে যাচ্ছে কেন? রেস্টের কারণে। আপনার যদি শোল্ডার জয়েন্টে ব্যথা হয়, আপনি পেন কিলার খাবেন, হাত নাড়াচাড়া করলে ব্যথা করে, ব্যথা করে নাড়াচাড়া করবেন না, ফলে কি হচ্ছে, সে জমে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। তো ফ্রোজেন শোল্ডার বানানোর জন্য রোগীরা নিজেই দায়ী। তারা কি করছে? হাত নাড়াতে ভয় পায়। সো শোল্ডার জয়েন্ট না নাড়ালে কোনোদিন সে ভালো হবে না। সো ফিজিওথেরাপি হচ্ছে মুভমেন্ট করলে সে ভালো হবে। আর ফ্রোজেন শোল্ডার মানে ফিজিওথেরাপি। ফ্রোজেন শোল্ডার ভালো করার ফিজিওথেরাপির বিকল্প কোনো রাস্তা নাই। পৃথিবীতে কোনো ওষুধ ইনজেকশন নাই ফ্রোজেন শোল্ডারকে ভালো করতে পারে উইদাউট ফিজিওথেরাপি। সো ওষুধ ইনজেকশন হেল্প করে। অনেকে শোল্ডার জয়েন্টে দেবেন 2টা 3টা 4টা 5টা ইনজেকশন দিচ্ছে, কোনো কাজ হচ্ছে না। অ্যাকচুয়ালি এত ইনজেকশনের কোনো প্রয়োজন নাই। প্রয়োজন হলে একটা ইনজেকশন লাগতে পারে, নাও লাগে। ফিজিওথেরাপি ছাড়া কোনোদিন শোল্ডার জয়েন্ট ভালো হবে না। সো ফ্রোজেন শোল্ডার মানে ফিজিওথেরাপির চিকিৎসা। যারা ফ্রোজেন শোল্ডার আক্রান্ত আছেন বা শোল্ডার জয়েন্টের পেইন আছেন, দ্রুত ফিজিওথেরাপি শুরু করবেন, চোখ বন্ধ করে। কোনো সেটা কতদিন সময় লাগতে পারে সুস্থ এটা হওয়ার ডিপেন্ড জন্য? করে। যদি আর্লি স্টেজে আসে 1 থেকে 7 দিনের মধ্যে ভালো হয়ে যায়। আচ্ছা, লেট করলে সময় লাগবে 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ লাগতে পারে। ওকে স্যার, আমরা ঘাড় ব্যথা নিয়ে কথা বলছিলাম, একটু জানতে চাই যে ঘাড় ব্যথার সাথে কি মাথা ব্যথার কোনো সম্পর্ক রয়েছে কিনা? অবশ্যই অনেকে আছে দেখবেন লং টাইম মাথা ব্যথা বলছে আপনার মাইগ্রেন, আসলে কোনো রোগ ধরা পড়ছে না, কেন ঘাড় ব্যথা মাথা ব্যথা হচ্ছে জানি না। অ্যাকচুয়ালি ঘাড় থেকে মাথা ব্যথা প্রচুর রোগী আমরা পাই ঘাড়ের কারণে মাথা ব্যথা। যদি মাথা ব্যথার সাথে মেজাজ কিটকিটা, হট মেজাজ, ভালো লাগে না, শব্দ ভালো লাগে না, সারাক্ষণ ঝিমাই, কোনো কাজের প্রেশার বলে মাথা ব্যথা শুরু হয়ে যায়, অবশ্যই তাদের ঘাড়ের সমস্যা থাকতে পারে। এই জন্য যাদের মাথা ব্যথা লং টাইম আছেন তারা ভালো স্যার, আমরা হচ্ছে আরো না। বিস্তারিত শুনবো, দর্শক রয়েছেন ফোনে। দর্শক কে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শাহিনা হক, চট্টগ্রাম থেকে বলছি। যে সমস্যা বলুন। জি দর্শক বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার কোমরে ব্যথা অনেক দিন যাবত, অনেক ডাক্তারই দেখাইছি, তারপরে বেল্ট দিছিল, পরে অনেকদিন বেল্ট ব্যবহার করেও কমছিল না, তারপরে হঠাৎ একটু কমে গেল কিছুদিন ওষুধ খাওয়ার পরে। পরে এখন বর্তমানে হাঁটু ব্যথাও কমে গেছিল, এখন হাত ব্যথা, কোমর ব্যথা প্লাস হাতে হঠাৎ ঈদের আগে থেকে অনেক ব্যথা। তারপরে কিছু প্যারাসিটামল এমনি খাইছিলাম আর গরম পানি সেক দিছি, এরপর একটু কমছে কিন্তু পুরাটা কমে না। কোনো ফিজিওথেরাপি নিয়েছেন? জি দর্শক, না, ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি নিইনি। আমি জি, অনেক ধন্যবাদ। বছর আগে জি 10 বছর আগে একবার টুকতে আমি ফিজিওথেরাপি নিয়েছিলাম। জি 1 মাস 3 মাস বলছিল, 1 মাস নেওয়ার পরে আমার পায়ের ব্যথা ভালো হয়ে গেছিল। তারপরে প্রায় 7-8 বছর পর আবার এটা দেখা দিচ্ছে। জি, এখন ধন্যবাদ। সিঁড়ি বাইতে জি, আমরা বুঝতে পেরেছি। দর্শক আমাদের সাথে থাকুন। যেটা দেখেন কোমর ব্যথার জন্য কিন্তু আগে 10 বছর আগেও কোমর ব্যথা আক্রান্ত ছিলেন, থেরাপি নিয়ে ভালো হয়ে গেছেন। সো কোমর ব্যথা মানেই ফিজিওথেরাপি। বেল্ট দিয়ে রাখেন, গরম পানির সেক দেন, প্যারাসিটামল খান, ব্যথা ওষুধ খান, কোনোটা কিন্তু সমাধান না। সমাধান হচ্ছে ফিজিওথেরাপি করতে হবে। ফিজিওথেরাপি করতে হবে সঠিক ওয়েতে। ওনার মাসেল দুর্বল, মাসেলকে স্ট্রং করতে হবে। ফিজিওথেরাপিতে মাসেলকে যদি স্ট্রং করে, তো আমরা যেটা বলি 42 দিন ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন, 42 বছর ভালো থাকবেন। সো দর্শক, আমি আপনাকে সার্চ করে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখে আপনি কমপ্লিট ফিজিওথেরাপি নেন, 3 থেকে 6 সপ্তাহ ফিজিওথেরাপি নেন, ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন এবং লং টাইম ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। সো 3 থেকে 6 সপ্তাহ ফিজিওথেরাপি খুব গুরুত্বপূর্ণ। স্যার, আমরা ঘাড় ব্যথার সাথে মাথা ব্যথা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। জি, তো ঘাড় ব্যথা থেকে মাথা ব্যথা হয় কারণ ঘাড়ে আমাদের আপার সার্ভাইকালে ডিসপোলাপস হয়, তাহলে ব্রেন থেকে যে ফ্লুইডটা তৈরি হয় সেই ফ্লুইডটা নিচে নামতে পারে না, তখন ফ্লুইডটা ওখানে স্লো হয়ে যায়, জমাট বেঁধে যায় মাথার ভিতরে, তখন ফ্লুইডের চাপ বেড়ে যায়, তখনই মাথা ব্যথাটা হয়। যে কোনো ঘাড় বাঁকা করে কাজ করলে মাথা ব্যথা এবং প্রচণ্ড পেইন, মনে হয় হাই প্রেশার, কিন্তু প্রেশার মাপলে নর্মাল। সো যাদের আসলে এমআরআই করতে হয় ঘাড়ে, তো যারা ঘাড় ব্যথায় মাথা ব্যথায় এরকম লং টাইম সাফার করছেন, তারা আমরা বলবো স্পেশালে চলে আসবেন। আমরা স্পেশালে ঘাড়ের এমআরআই করে দেখে ফিজিওথেরাপির মাধ্যমে এই মাথা ব্যথা চিরতরে সুস্থ করতে পারি। বাহ, চমৎকার। স্যার, আমাদের আরো একজন দর্শক রয়েছেন। দর্শক কে বলছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আপনার টিভির ভলিউমটা একটু Hello? কমাতে হবে। হ্যালো, জি জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক, আমরা শুনতে বলছি যে পাচ্ছি। আমি মোহাম্মদ শামসুজ্জোহা, জি, জি সমস্যা বলুন। দিনাজপুর থেকে বলছি। তো আমার ডান পাশের যে কোমরের রগটা আছে এটা খুব ব্যথা করতেছে। জি, মোচড় খাইছিল পাটা, কিন্তু অনেক ডাক্তার জানাইছে ভালো হয়নি। এমআরআই করেছেন? এমআরআই করতে বলছে, ওটা করি নাই। আচ্ছা আচ্ছা, জি, বুঝতে পেরেছি। জি দর্শক, আমাদের সাথে থাকুন, আমার উত্তরটা দেখেন। ওনার কোমরে ব্যথা হচ্ছে, অনেক ডাক্তার দেখেছে ভালো হচ্ছে না, কেন ভালো হবে? উনি তো জানেই না কি কারণে ব্যথাটা হচ্ছে। এমআরআই করতে বলেছে, করে নাই। এই যে মিসম্যানেজমেন্ট,
ওনার তো চিকিৎসা করা উচিত না যতক্ষণ না কনফার্ম হচ্ছে। কোনো চিকিৎসা করতে গেলে তার পূর্ব শর্ত কি, আপনাকে আইডেন্টিফাই করতে হবে কী কারণে ব্যথাটা হচ্ছে, দেন ওটা সমাধান করতে। উনি আন্দাজে ওষুধ খাচ্ছে বা চিকিৎসক আন্দাজে ওষুধ দিচ্ছেন, এটা রিস্ক, রোগী আরও খারাপের দিকে চলে যাবে। উনি কি জানে যে ওনার ডিসপ্রলাপস আছে, উনি কি জানে ওনার প্যাথোলজি আছে, যদি প্যাথোলজি থাকে সেটাও বড় হয়ে যাবে, যদি ডিসপ্রলাপস থাকে সেটাও বড় হয়ে যাবে, রোগী আস্তে আস্তে আরও খারাপের দিকে চলে যাবে। সো কোমর ব্যথা রোগীদেরকে আমরা কখনোই ট্রিটমেন্ট করি না যতক্ষণ না পর্যন্ত আমরা কনফার্ম করছি কী কারণে ব্যথাটা হচ্ছে। যে কারণে ব্যথাটা হচ্ছে সেই কারণটাকে সমাধান করতে হবে, ব্যথাকে না। ব্যথা কোনো রোগ না, ব্যথা হচ্ছে সিমটম। সো রোগের চিকিৎসা করতে হবে, ব্যথার চিকিৎসা না। দর্শক, আমি আপনার সার্চ করবো আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখে ফিজিওথেরাপি চিকিৎসা করেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। তো সঠিক রোগ আসলে নির্ণয় করতে হবে। স্যার একটু জানতে চাই, যারা চেয়ারে বসে নামাজ পড়ে তাদের ক্ষেত্রে স্যার শুনবো, কিন্তু আমাদের দর্শক রয়েছেন ফোনে। দর্শক কে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। দর্শক আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আমি ময়মনসিংহ থেকে জি জি দর্শক বলুন, আমরা শুনতে পাচ্ছি। দর্শক বলুন, আমরা শুনছি। বলতে তো সমস্যা নেই, বলতে থাকুন, যে কথা বলতে থাকুন, আপনার আমি সমস্যা ময়মনসিংহ বলুন। থেকে জালাল ফকির। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি কোমরে অনেকদিন যাবত ব্যথা। আচ্ছা, কি চিকিৎসা নিয়েছেন? এমআরআই ধরা পড়ছিল, এই দুইটা হাড়ের ভিতরে চিকন একটা রোগ ঢুকছে। জি, কি চিকিৎসা নিয়েছেন? ডাক্তার ওষুধ দিল যে খান, যদি না কমে তাহলে হয়তো অপারেশন করতে হবে। জি পরে 2-3 মাস খাওয়ার পরে কমে গেছে। রিসেন্টলি আবার এই ব্যথা, জি অনেক ব্যথা, বসতে পারি না, বসতে কষ্ট হয়, হাঁটা চলে একটু কষ্ট হয়। জি জি আমরা বুঝতে পেরেছি। দর্শক ধন্যবাদ আমাদের সাথে থাকুন। দেখেন, ওনার কিন্তু ডিসপ্রলাপস বলছে যে রগের ভিতরে, যদিও বলছে একটু গুজামিল দিয়ে যে রগের ভিতরে চিকুন রগের মধ্যে চাপ খেয়েছে, কি বলছে আসলে ডিসপ্রলাপস হয়ে যাচ্ছে, জেলটা বের হয়ে যায়, নার্ভে চাপ দিচ্ছে। পেন কিলার খেয়ে পেন কমাইছে, কিন্তু আবার ব্যথা বেড়েছে, কারণ ফাটাটা রিপেয়ার হয় না। ওনাকে রেস্টে থাকতে হবে 3 সপ্তাহ, 3 থেকে 6 সপ্তাহ চিকিৎসা করলে পার্মানেন্টলি মানে সুস্থ হয়ে যাবেন। দর্শক, আমি আপনার সাজেস্ট করবো যে আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখে ফিজিওথেরাপি চিকিৎসা করুন। 3 থেকে 6 সপ্তাহ চিকিৎসা করলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, ব্যথা ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন হবে না। ধন্যবাদ আপনাকে, অপারেশনের প্রয়োজন হবে না। ধন্যবাদ। তো 3 থেকে 6 সপ্তাহ প্রয়োজন। স্যার এটা যেটা বলছিলাম যে চেয়ারে বসে যারা নামাজ পড়ছেন, যারা হাঁটু ব্যথার কারণে, তাদের ক্ষেত্রে আপনি কি পরামর্শ দেখেন, দেবেন? চেয়ারে বসে নামাজ পড়াটা আমরা কখনোই সাজেস্ট করি না। সাময়িক হতে পারে 2-4 দিনের জন্য, কারণ চেয়ারে বসে যদি নামাজ পড়েন তাহলে হাঁটু আস্তে আস্তে ব্লক হয়ে যায়। সো চেয়ারে বসে লং টাইম নামাজ পড়লে পার্মানেন্টলি পঙ্গু, আপনি ডিসেবল হয়ে যাচ্ছেন। যে কারণে আমরা বলি চেয়ারে যারা নামাজ পড়ছেন তারা চেষ্টা করেন জায়নামাজে নামাজ পড়ার জন্য। হ্যাঁ, যদি কষ্ট হয় কষ্ট করে নামাজ আদায় করেন। এই নামাজের মাধ্যমে আপনার এক্সারসাইজ বা ফিজিওথেরাপি হয়ে যাবে, আপনি তাতেই সুস্থ হয়ে যাবেন। যদি তারপরে সমস্যা, অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন বা আমাদের কাছে আসুন এসপি হাসপাতালে, আমরা সুস্থ করে দিই, আপনি আবার জায়নামাজে স্বাভাবিক নামাজ পড়তে পারবেন। কিন্তু লং টাইম চেয়ারে বসে যাই করেন, আপনি হাঁটু ভাঁজ না করলে আপনার হাঁটু নষ্ট হয়ে যাবে এবং আপনি পার্মানেন্ট ডিসেবল হয়ে যাবেন। সবকিছুকে আসলে অ্যাক্টিভ রাখাটা খুব জরুরি। স্যার আমরা যারা অনেকক্ষণ বসে কাজ করি তাদের ক্ষেত্রে কি কোমরে কোনো ব্যাক সাপোর্টের প্রয়োজন রয়েছে কিনা? অ্যাকচুয়ালি ব্যাক সাপোর্ট দেওয়া উচিত না, কারণ ব্যাক সাপোর্ট দেওয়া মানে কি আপনি ডিপেন্ডেন্স হয়ে যাচ্ছেন। তো ডিপেন্ডেন্ট কেন হবেন? আপনার মাসেলকে স্ট্রং করেন, বডির ফিটনেস তৈরি করেন। আপনি সাপোর্ট দিয়ে কতক্ষণ চলবেন? যেমন একটা বিল্ডিংয়ের ছাদ ঢালাই দিয়ে নিচে সাপোর্ট দিতে হয়, বাঁশ দিতে হয়, খুঁটি দিতে হয়, অনেক কিছু সাপোর্ট দেয়। সাপোর্ট দিয়ে সারা জীবন রাখলে তো মানুষ ঘরে ঘুমাইতে পারবে না। সো সাপোর্ট দরকার নেই, স্ট্রেংথেনিং করেন। আপনি যদি মানে ছাদটাকে শক্তিশালী করেন, লোহা ভালো মতো দেন, শক্তিশালী করেন, তাহলে নিচে কিন্তু সাপোর্টের দরকার নেই। একটা বিল্ডিংয়ের খুঁটি যদি মজবুত করেন, তাহলে বিল্ডিংয়ে কোনো সাপোর্টের লাগে না। ঠিক তাই আপনার কোমরকে শক্তিশালী করুন, আপনার সাপোর্টের দরকার নেই। সাপোর্ট দিয়ে কতক্ষণ রাখবেন? সাপোর্ট দিলে আস্তে আস্তে আপনি ডিপেন্ডেন্ট হয়ে যাবেন এবং পার্মানেন্টলি আপনি অসুস্থ হয়ে পড়বেন। ওকে স্যার, স্যার আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আগামী পর্বে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।